কমলেন্দু ব্যানার্জি ওরফে খগেন বাবু। এমনিতে মানুষ হিসেবে তিনি খুবই ভালো, কিন্তু তার কিছু বাতিক রয়েছে যার কারণে গ্রামের প্রায় সবাই তার প্রতি বিরক্ত হয়। 55 বছর বয়সী এই ব্যক্তি 2 ছেলে আর 1 মেয়ের বাবা। স্ত্রী বনলতা দেবীর বয়স হয়েছে, তাই তিনি আর একা হাতে পুরো সংসার সামলাতে পারছেন না। 25 আর 23 বছর বয়সী 2 ছেলেই কাজের কারণে রাজ্যের বাইরে থাকে। হ্যাঁ, নিয়মিত বাড়িতে টাকা পাঠিয়ে দেয় ঠিকই, কিন্তু খগেন বাবুর তার ছেলেদের সাথে ফোনে খুবই কম কথা হয়। পেশায় তিনি এক ছোটখাটো কোম্পানির কর্মচারী ছিলেন। রিটায়ারমেন্টের পর পেনশন তেমন বেশি আসে না। সব মিলিয়ে খগেন বাবুর বর্তমান মনের অবস্থা তেমন ভালো নয়। বলি, ও বনলতা, শুনছো? খাবারটা কি আজ পাবো? অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও যখন বনলতা দেবী রাতের খাবার বাড়লেন না, তখন খগেন বাবু বেশ বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলেন, আসছি বাবা, আসছি, প্রায় হয়ে গেছে। বনলতা দেবী উত্তর দিলেন। কিছুক্ষণ পরেই তিনি রাতের খাবার নিয়ে চলে এলেন। তার সাথে তাদের মেয়েও এলো। পরিমা, 2 দিন তো কলেজ যাসনি, তা কাল যাবি তো? পারমিতা ব্যানার্জি খগেন বাবুর 20 বছর বয়সী মেয়ে। কলেজের 2nd ইয়ার শেষ করে 3rd ইয়ারে পা দেবে, কিন্তু অ্যাসাইনমেন্টের কাজ থাকায় সে 2 দিন হলো কলেজ যায়নি। তাই খগেন বাবু তাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ বাবা, কাল যেতেই হবে, কাল আমার হিস্ট্রি অ্যাসাইনমেন্ট সাবমিট করার লাস্ট ডেট। পারমিতা তার বাবাকে উত্তর দেয়, ঠিক আছে মা, তাহলে তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়। খগেন বাবু উত্তর দিলেন। এরপর তারা খাওয়া শুরু করলেন। তা আজ খাবার বাড়তে এত দেরি হলো যে? তোমার শরীর ঠিক আছে তো বনলতা? খগেন বাবু তার স্ত্রী বনলতা দেবীকে জিজ্ঞাসা করলেন। শরীর তো খারাপ আছেই গো, মেয়েটা আসে বলে অনেক সাহায্য হয়ে যায় আর কি। জানি না যখন বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবে তখন কি করব। বনলতা দেবী উত্তর দিলেন, এই তুমি আর আপত্তি করো না তো, আমি কালকেই কাজের লোক দেখব, পয়সার চিন্তা করতে হবে না, সব আমি দেখে নেব। খগেনবাবু বেশ জোর দিয়ে কথাটা বললেন। আরে না গো, আমাদের অবস্থা তো জানোই তুমি, কাজের লোক এলে 7 থেকে 8,000 টাকার নিচে তো আর কথাই বলবে না। তুমি চিন্তা করো না, এতদিন যখন পেরেছি আগেও ঠিক পারবো। বনলতা দেবী বললেন, তুমি চুপ করো তো মা, আজ আমি সত্যিটা বলবই। বাবা, তুমি জানো মায়ের প্রায় একটা কোমরে ব্যথা হয়, আর আজ রান্না করতে গিয়ে সেই ব্যথাটা এত বেশি বেড়ে গেছিল যে মা মাটিতে বসে পড়েছিল। বেশিরভাগ রান্না আজ আমি করেছি, তাই এত দেরি হলো। পারমিতা বলে উঠল, আচ্ছা, তো এই ব্যাপার। আমি তাই ভাবি কোনোদিন তো এত দেরি হয় না, আজ কি হলো? বনলতা, আমি তো এটা ভেবে পাচ্ছি না যে তুমি এতদিন ধরে এই কথাটা আমায় বলনি কেন। যাই হোক, আমি আর একটাও কথা শুনবো না তোমার। কালই আমি বাড়ির জন্য কাজের লোক দেখব আর তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব।
খগেনবাবু বলে উঠলেন, আরে তুমি এত ব্যস্ত হয়েও না তো, এ কিছু না, সামান্য একটু কোমরে ব্যথা, ও ঠিক হয়ে যাবে। মনলতা দেবী বললেন, একদম চুপ, এখন খাও আর তাড়াতাড়ি শুয়ে পড়ো, কাল তুমি আমার সাথে যাবে। খগেনবাবু বললেন, আর তারা রাতের খাবার শেষ করে শুয়ে পড়লেন। পরের দিন সকালে পারমিতা নিজেই তার এবং তার মা বাবার জল খাবারের ব্যবস্থা করে তাড়াতাড়ি তার কলেজের জন্য বেরিয়ে গেল। আসলে সে তার মাকে আর বিরক্ত করতে চায়নি, কারণ সে জানে যে তার মা অসুস্থ। বলি, আমাদের মেয়েটাও বড় হয়ে গেল বলো। খগেনবাবু যেন একটু আবেগপ্রবণ হয়ে কথাটা বললেন। হ্যাঁ গো, দুদিন পর এই মেয়েটাও আমাদের ছেড়ে চলে যাবে। মনলতা দেবীও ইমোশনাল হয়ে পড়লেন। যাই হোক, পরের কথা পরে হবে কোন, তুমি তৈরি হয়ে নাও, আমরা ডাক্তারের কাছে বেরোবো। এই বলে খগেনবাবু স্নান করতে চলে গেলেন। তৈরি হওয়ার পর খগেনবাবু আর বনলতা দেবী দুজনেই বেরিয়ে পড়লেন। একদম ঠিক সময়ে এসেছেন আপনারা, আর একটু দেরি হলেই এই ব্যথা আরো চরম রূপ ধারণ করত। তবে এখন আর চিন্তা করার কোনো কারণ নেই, যে ওষুধগুলো লিখে দিচ্ছি সেগুলো নিয়মিত খেলেই এই ব্যথা পুরোপুরিভাবে সেরে যাবে। ডাক্তার খগেনবাবু আর বনলতা দেবীকে বললেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে ডাক্তারবাবু। খগেনবাবু বললেন, আরে ধন্যবাদ জানানোর কি আছে, এটা তো আমার কাজ। যাই হোক, কোনো প্রয়োজন হলে যোগাযোগ করতে দ্বিধাবোধ করবেন না যেন। আমি যতটুকু সাহায্য করতে পারবো ঠিক করব। ডাক্তার খগেনবাবুর কথায় জবাব দিলেন। আচ্ছা ডাক্তারবাবু, আমরা তাহলে আজ আসি। এই বলে খগেনবাবু আর বনলতা দেবী দুজনেই বাড়ির দিকে রওনা দিলেন। আরে কাকু আর কাকিমা ভালো আছেন? যখন তারা অটো স্ট্যান্ডে অপেক্ষা করছিলেন, তখন এক চেনা আওয়াজ তাদের কাছে ভেসে এলো। আরে সৌমেন যে, কেমন আছিস রে? আর আজকে কলেজ যাসনি? খগেনবাবুর সেই চেনা আওয়াজের উৎসকে চিনতে আর বেশি দেরি হলো না। সৌমেন হলো পারমিতার বয়ফ্রেন্ড, কিন্তু খগেনবাবু আর বনলতা দেবীর কাছে সে শুধুই পারমিতার এক ভালো বন্ধু। হ্যাঁ কাকু, ভালো আছি, আর আজ একটু কাজ ছিল তাই কলেজ যাইনি। সৌমেন খগেনবাবুর কথায় জবাব দিল। আচ্ছা আচ্ছা, তা তোর অ্যাসাইনমেন্ট সাবমিট হয়ে গেছে? আজ তো হিস্ট্রি অ্যাসাইনমেন্টের লাস্ট ডেট। খগেনবাবু সৌমেনকে জিজ্ঞাসা করলেন। হ্যাঁ কাকু, আমার হিস্ট্রি সমেত সব অ্যাসাইনমেন্ট সাবমিট আগেই হয়ে গেছে, সৌমেন জবাব দিল। তা কাকু, আপনারা কোথায় যাচ্ছেন? সৌমেন জিজ্ঞাসা করল। আর বলিস না, তোর কাকিমার একটা কোমরে ব্যথা হচ্ছিল অনেক দিন ধরে, যা এতদিন ধরে উনি লুকিয়ে রেখেছিলেন। তোর বন্ধু আমাকে না বললে তো আমি জানতেই পারতাম না। ভগবান রক্ষে করেছেন যে ডাক্তার দেখাতে বেশি দেরি হয়ে যায়নি। ডাক্তার ওষুধ বলে দিয়েছেন, সেই ওষুধগুলো নিয়ে বাড়ি ফিরবো আর কি। খগেনবাবু সৌমেনের কথায় জবাব দিলেন। ও এ বাবা, যাই হোক কাকিমা ভালো আছেন, এটা একটা ভালো খবর, সৌমেন বলল। তুমিও না সবাইকে সব কথা বলে দাও, কি দরকার ছিল বাচ্চা ছেলেটাকে এই ব্যাপারে বলার?
এই তুই চিন্তা করিস না তো সৌমেন, আমি একদম ঠিক আছি, বনলতা দেবী বলে উঠলেন। ঠিক আছে কাকিমা, আপনার শরীরের প্রতি একটু নজর দেবেন, সৌমেনও বনলতা দেবীকে বলল। হ্যাঁ বাবা, নিশ্চয়ই দেব, বনলতা দেবী জবাব দিলেন। আরে চিন্তার কোনো কারণ নেই, আমি জেনে গেছি না, এবার আর কিচ্ছু হতে দেব না, খগেনবাবু বললেন। ঠিক আছে কাকু কাকিমা, আমি এখন আসি, কোনো রকম কোনো প্রয়োজন হলে বলবেন নিশ্চয়ই, সৌমেন বলল। হ্যাঁ বাবা, নিশ্চয়ই জানাবো, সাবধানে বাড়ি যাস, খগেনবাবু আর বনলতা দেবী সৌমেনকে বিদায় জানালেন। সৌমেন যাওয়ার 10 থেকে 15 মিনিট পর যখন তারা অটোর লাইনে দাঁড়িয়েছিলেন, খগেনবাবুর ফোন বেজে উঠল। কি রে কমল, ভুলেই তো গেছিস আমাদের। ফোনের অপর দিক থেকে খগেনবাবুর এক খুবই কাছের বন্ধুর আওয়াজ ভেসে এলো। আরে তাপস, কেমন আছিস রে তুই? খগেনবাবু তার অনেক পুরনো বন্ধুর ফোন পেয়ে বেশ খুশি হলেন আর জিজ্ঞাসা করলেন, এই চলে যাচ্ছে রে, বুড়ো হলে যা হয়। তা তোর কি খবর? তুই তো আর ফোনই করিস না, তাই ভাবলাম আমি ফোন করি, তাপসবাবু জবাব দিলেন। আরে আমিও ভালো আছি, একদম ভুলে গেছিলাম রে তোর কথা, প্লিজ কিছু মনে করিস না রে, খগেনবাবু বললেন। আরে না না, ভুল আমাদের মতো বুড়োদের হবে না তো কি আমাদের সন্তানদের হবে? যাকগে, ছাড় ওসব কথা, খুব ভালো লাগলো তোর সাথে এতদিন পর কথা বলে। যাই হোক, আজ আমরা সব বন্ধুরা একজোট হয়েছি আমার বাড়িতে, তুইও চলে আয় না, আজ রাতটা না হয় এখানেই কাটিয়ে দিস। তাপস বাবু বেশ আশা করে কথাটা বললেন, যা শুনে খগেনবাবু আর না করতে পারলেন না। বলি গিন্নি। ফোন রাখার পর খগেনবাবু তার কথা শেষ করার আগেই বনলতা দেবী বললেন, সব শুনেছি, তুমি নিশ্চিন্তে যাও আর ঘুরে এসো। কিন্তু তোমার অসুবিধে হবে না তো? খগেনবাবু একটু চিন্তিত হয়ে বললেন। কোনো অসুবিধা নেই, পারমিতা আছে তো, কিচ্ছু হবে না, তুমি যাও, অনেক দিন পর দেখা হবে তোমার পুরনো বন্ধুদের সাথে, যাও আর ভালো করে ঘুরে এসো, আর খুব এনজয় করো, কেমন? বনলতা দেবী বললেন। ঠিক আছে, কিন্তু কোনো রকম কোনো প্রয়োজন হলে জানিও কিন্তু, খগেনবাবু বললেন। ঠিক আছে, চিন্তা করো না, বনলতা দেবী বললেন। এরপর অটো এসে গেল আর খগেনবাবু বনলতা দেবীকে অটোতে তুলে দিলেন, আর বনলতা দেবী বাড়ির দিকে রওনা হলেন। তাপসবাবুর বাড়ি বেশ দূরে, কিছুক্ষণ পরেই শেষ বাস ছেড়ে দেবে, তাই খগেনবাবু আর দেরি না করে তাড়াতাড়ি হাঁটা শুরু করলেন। ও দাদা, বাস স্ট্যান্ড যাবেন? আরে টিল্লু, তুই একটু বাস স্ট্যান্ড ছেড়ে দে না রে ভাই। একটা টোটো দেখার পর প্রথমে ড্রাইভারকে চিনতে না পারলেও পরে খগেনবাবু বুঝেই গেছিলেন যে ওটা পাড়ার পরিচিত টোটোওয়ালা টিল্লু। হবে না গো খগেনদা, আমি বাড়ি ফিরছি গো এখন, আর টোটোর ব্যাটারি যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে, কিছু মনে করো না গো খগেনদা। তুমি বাড়ি যাবে? তাহলে বলো, আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি, টিল্লু খগেনবাবুকে বলল। মরকট, তুই আর শুধরালি না। বলি, আমার যদি বাড়ি যাওয়ার থাকতো তাহলে তোকে বাস স্ট্যান্ড ছাড়ার কথা বললাম কেন? যাই হোক, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুই বাড়ি যা সাবধানে, খগেনবাবু বললেন। আচ্ছা খগেনদা, তুমি দেখো কোনো না কোনো টোটো বা রিক্সা পেয়েই যাবে,
এই বলে টিল্লু খগেনবাবুকে বিদায় জানালো আর তার বাড়ির দিকে যেতে থাকলো। খগেনবাবু ও টিল্লুকে বিদায় জানিয়ে বাস স্ট্যান্ডের দিকে হাঁটতে থাকলেন। উনি রাস্তায় আরো এক দুজন রিক্সা পেয়েছিলেন, কিন্তু তারা একটু বেশি টাকা চাইছিল, তাই আর তিনি ওঠেননি। বাস স্ট্যান্ড এখনো বেশ খানিকটা দূরে ছিল। জানি না আজ শেষ বাসটা ধরতে পারবো কিনা। খগেনবাবু যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি পা চালাচ্ছিলেন, কি তখনই উনি আরেকটি টোটো দেখতে পান যা তার দিকেই আসছিল। এই যে দাদা, বাস স্ট্যান্ড যাবেন নাকি? খগেনবাবু টোটোটিকে দাঁড় করিয়ে বলে উঠলেন। হ্যাঁ যাব, উঠে বসুন। টোটো ড্রাইভার বলল। তা কত টাকা নেবেন? খগেনবাবু জিজ্ঞাসা করলেন। যা নর্মাল ভাড়া, 10 টাকা। ড্রাইভার বললেন। আচ্ছা চলুন তাহলে, একটু তাড়াতাড়ি যাবেন দাদা, রাত 8টার লাস্ট বাসটা ধরতেই হবে আমাকে। খগেনবাবু এই বলে টোটোতে উঠে বসলেন, আর তারপর টোটো চলতে শুরু করল। মিনিট 10 আরও পার হয়ে গেল। তখন 8টা বাজতে মাত্র 2 মিনিট বাকি, কিন্তু অটোর গতিবেগ একটুও বাড়ল না। দাদা একটু তাড়াতাড়ি চলুন না, বাস যে মিস হয়ে যাবে। খগেনবাবু একটু উত্তেজিত হয়ে কথাটা বলে উঠলেন। আমি যত তাড়াতাড়ি গাড়ি চালাতে পারি তত তাড়াতাড়ি চালাচ্ছি, ড্রাইভার বলে উঠল। এরপর 8:05 তারা বাস স্ট্যান্ডে পৌঁছলো। বাস যথারীতি টাইমেই ছেড়ে দিয়েছিল। আচ্ছা ঝামেলায় পড়া গেল। তাপুটা অত করে বলল, ওর আর ইচ্ছা পূরণ করতে পারলাম না আমি। খগেনবাবু একটু হতাশ হয়ে পড়েছিলেন। দাদা আমায় ভাড়াটা দিয়ে দিন, তবে আমি আসি। ড্রাইভারের এই কথায় খগেনবাবু তার খেয়াল থেকে বেরোলেন। হ্যাঁ সে তো দিতেই হবে, তবে দেরি যখন করেই ফেলেছেন তখন আমাকে একটু বাড়ি ছেড়ে দিন তো, তারপর সব ভাড়া একসাথে দিয়ে দেবো। খগেনবাবু ড্রাইভারকে বললেন। তা দাদা আপনি যদি চান তাহলে আমি আপনাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারি। ড্রাইভার বলে উঠল। না না, তার আর দরকার নেই। বাস নিত 20 টাকা, আর তার জায়গায় আপনি নিয়ে বসবেন 200 টাকা। তার থেকে চলুন, দয়া করে আমাকে আমার বাড়ি ছেড়ে দিন। খগেনবাবু ড্রাইভারের প্রস্তাব মানা করে দিলেন। আরে না না দাদা, আপনি ভুল বুঝছেন। আমি আপনার থেকে 20 টাকাই নেব, আর এই যে 10 টাকাও আপনাকে দিতে হতো সেটাও দিতে হবে না, কারণ দেরি তো আমার জন্যই হয়েছে না। আপনি উঠে বসুন। ড্রাইভার আবার খগেনবাবুর কাছে প্রস্তাব রাখলেন। তাই ঠিক বলছেন তো? খগেনবাবুর ড্রাইভারের কথায় বিশ্বাস হচ্ছিল না, তাই তিনি আবার ড্রাইভারকে জিজ্ঞাসা করলেন। একদম ঠিকই বলছি, আসুন উঠে বসুন। ড্রাইভার বলে উঠল, আর খগেনবাবুও টোটোতে উঠে বসলেন। তাপসবাবুর বাড়ি অনেকটাই দূরে ছিল। বাসে করে প্রায় 2 ঘন্টা লেগেই যায়, টোটো করে তা আরো বেশি সময় লাগতে পারে। কিন্তু খগেনবাবুর তাতে কিছু যায় আসে না। এতদিন পর তিনি তার খুবই কাছের বন্ধুকে দেখতে পাবেন সামনে থেকে। এছাড়াও তার 1 পয়সাও বেশি খরচ হচ্ছে না, তাই তিনি নিশ্চিন্ত হয়ে টোটোতে বসে পড়েছিলেন। 1 ঘন্টা মতো হবে টোটো চলছে। তখন হঠাৎই টোটো ড্রাইভারটি জিজ্ঞাসা করলো, তা দাদা ওখানে কি কোনো বিশেষ কাজে যাচ্ছেন বুঝি? খগেনবাবুর মোবাইল ঘাটার অভ্যেস নেই, তাই তিনি একটু জিরিয়ে নেওয়ার উদ্দেশ্যে হেলান দিয়েছিলেন। তার সামান্য ঘুম এসে গেছিল, কিন্তু টোটো ড্রাইভারের কথায় তাও চলে যায়। হ্যাঁ বলতে পারেন,
আসলে আমার এক অনেক পুরনো বন্ধুর বাড়ি ওখানে। সে আজ ফোন করেছিল, বহুদিন তার সাথে দেখা হয় না, তাই আজ যাচ্ছি আর কি। খগেনবাবু টোটো ড্রাইভারের কথার জবাব দিলেন। তা আপনাকে আমাদের ওই চত্বরে আগে দেখিনি তো, আপনি নতুন এসেছেন তাই না? খগেনবাবু জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, নতুন আবার পুরনো বলতে পারেন। টোটো ড্রাইভারটি একটু আজব প্রকৃতির ভাবে জবাব দিলেন। মানে? ড্রাইভারের এই উত্তরে খগেনবাবু যেন একটু হতভম্ব খেয়ে গেলেন। সব কথার কি আর মানে হয় দাদা? এই বলে ড্রাইভারটি অদ্ভুত ভাবে হাসতে থাকলেন। খগেনবাবু কিছু বলতে যাবেন, ওই সময় তার ফোন বেজে উঠল। বনলতা দেবী খগেনবাবুকে ফোন করেছিলেন। কি গো, তুমি কিছু জানালে না তো? বাস পেয়েছো? খগেনবাবু ফোন ওঠাতেই বনলতা দেবী একটু চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলেন। আরে চিন্তা করো না, বাস না পেলেও একজন ভালো মানুষকে পেয়ে গেছি গো, তারই টোটোতে যাচ্ছি। পৌঁছাতে একটু দেরি হতে পারে, কিন্তু এই দাদা আমায় ঠিক নিরাপদে পৌঁছে দেবেন। এরপর খগেনবাবু বনলতা দেবীকে সব ঘটে যাওয়া ঘটনা বুঝিয়ে বললেন। তার টোটো ড্রাইভারের ব্যাপারে বলা সব কথা যেন টোটো ড্রাইভারের মন ছুঁয়ে গেল। আপনি খুবই ভালো মানুষ দাদা, ওদের মতো একদমই নয়। খগেনবাবুর ফোন রাখার পর টোটো ড্রাইভার বলে উঠলেন। আরে না না দাদা, আমি তো শুধু আমার কাজের প্রশংসা করেছি। আর আপনি যে আমাকে এই হেল্পটা করলেন, এটাতে তো আপনার প্রশংসা প্রাপ্যই আছে বলুন। তবে ওদের মতো নয় বলতে কাদের মতো? খগেনবাবুর এই প্রশ্নের কোনো জবাব টোটো ড্রাইভার দিলেন না। তা দেখে খগেনবাবু আর কথা আগে বাড়ালেন না। 2.5 ঘন্টা পেরিয়ে গেছে, টোটো প্রায় গন্তব্যস্থলের কাছে এসে গেছে। সেই সময় খগেনবাবু তার প্যান্টের পকেট থেকে একটা 50 টাকার নোট বার করে দিলেন। এই নিন দাদা, ভাড়াটা কেটে দিন তো। ড্রাইভার সেই 50 টাকার নোটটা দেখে বললেন, আমার কাছে তো খুচরো হবে না দাদা। আচ্ছা, মুশকিল তো, একটা 50 টাকারও খুচরো দিতে পারবেন না? সব ড্রাইভাররাই এরকম হয়। বলি, আমরা কোথা থেকে খুচরো আনবো শুনি? আপনারা সকাল থেকে গাড়ি চালান, একটা খুচরো হবে না আপনার কাছে? চাই না খুচরো, এই নিন 50 টাকাটাই রেখে দিন। খগেনবাবু বেশ তিতিবিরক্ত হয়ে কথাটা বললেন, আর 50 টাকার নোটটা ড্রাইভারের দিকে বাড়িয়ে দিলেন। খগেনবাবুর বাতিকের মধ্যে এইটা একটা খুবই অন্যতম স্বভাব যে উনি সব সময় সবার সামনে সব কিছু বলে দেন। হবে না মানে হবে না, থাকলে কি দিতাম না তোকে? শুধু তোকে কেন, কাউকেই আমি খুচরো দেব না, বুঝেছিস? টোটো ড্রাইভারের গলা যেন রীতিমতো ভয়ঙ্কর হতে থাকলো। তার চোখ দুটিও লাল হয়ে গেল, যা দেখে খগেনবাবু অনেক বেশি ভয় পেয়ে গেলেন। শোন, মানছি যে কয়েকজন ড্রাইভার আছে যারা খুচরো থাকতেও দিতে চায় না, কিন্তু তাই বলে তো এই নয় যে সবাই খারাপ হবে। আমরাও লোককে খুচরো দিই, শেষ হয়ে যাওয়ার পরই বলি যে আর খুচরো হবে না। এর জন্য আমার সাথে যা হয়েছে তা কি ঠিক? হ্যাঁ, বল বল, তা কি ঠিক? এই বলে টোটো ড্রাইভারটি জোরে জোরে কাঁদতে থাকলো। তার পুরো শরীর ভয়ঙ্কর সাদা রঙের হয়ে গেল
আর চোখ দুটো টকটকে লাল। খগেনবাবু এইসব দেখে তার জ্ঞান হারালেন। যখন তার জ্ঞান ফিরল তখন তিনি তাপসবাবুর বাড়িতে ছিলেন। রাত তখন 12টা। সৌভাগ্যবশত কয়েকজন লোক তাকে রাস্তায় পড়ে থাকতে দেখেছিলেন, আর তখনই তাপসবাবুর ফোন আসে, আর তারা খগেনবাবুকে সঙ্গে সঙ্গে তাপসবাবুর বাড়িতে নিয়ে যায়। অবশেষে তোর জ্ঞান ফিরল, ভগবান রক্ষে করেছেন। কি রে খগেন, কেমন লাগছে এখন? তাপসবাবু যখন দেখেন যে তার বন্ধুর জ্ঞান ফিরেছে তখন তিনি খুশি হয়ে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু আমি এখানে এলাম কি করে? আর আর ওই টোটো ড্রাইভার? খগেনবাবুর কিছুই মাথায় ঢুকছিল না যে তিনি এখানে কি করে এলেন। বলবো, সব বলবো। তুই এখন খেয়ে রেস্ট নে তো, ওসব কথা সকালে হবে খন। তাপসবাবু বললেন, আর খগেনবাবুকে তার খাবার বেড়ে দিয়ে তার ঘরে শুতে চলে গেলেন। খগেনবাবুও তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়লেন।